যখন আপনি আদালতে যাবেন, আদালত তো আপনার আইনে যা আছে তার বাইরে যেতে পারবে না। এখন সর্বোচ্চ আইন হলো সংবিধান। আপনি কি এই যাবৎকালে কখনোই সংবিধানকে স্থগিত করছেন অথবা সংবিধানকে বাতিল করছেন? করেন নেই তো। এবং অন্তর্বর্তীকালীন সরকার সারাক্ষণ বলে এসেছে যে তারা একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার এই কথাটা বলার অর্থটা কি? বলার অর্থ হলো এই সংবিধান অনুযায়ী তাদের সরকারটা গঠিত হয়েছে এবং তাদের সরকারটাই সংবিধান অনুযায়ী চলবে। কথা কিন্তু পরিষ্কার। তো আপনি সংবিধান অনুযায়ী চলেন নাই, এটা তো আপনার সমস্যা। এই সমস্যা অন্য সময় ভুগবে কেন? আপনি যদি নিজে ওরা তারা বলতেছে যে সময়ের প্রয়োজন, হ্যাঁ সময়ের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন সময়ের প্রয়োজনে নির্বাচনটা হয়েছে, সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এগুলো সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোটটা যে সময়ের প্রয়োজনে, এটা আপনি কীভাবে প্রমাণ করবেন? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, মানলাম, সংবিধানে তো নির্বাচন আছে, তো ওই সময় দেশেগুলো সরকার নাই, তাহলে নির্বাচনটা যখন হবে তখন একটা দেশে সরকার লাগবে না? ওটা সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোট যেটা হয়েছে এটা যে সময়ের প্রয়োজন, আপনি প্রমাণ করেন দেবে, আমার এটা প্রমাণ করে বোঝান। কারণ গণভোটের যে ফরম্যাট, গণভোটের নিয়মটা কি? গণভোট কি এভাবে হয় যে আগে আপনি গণভোট করে একটা সিদ্ধান্ত সংসদের উপরে চাপাই দেবেন? এটা হয় না। গণভোটের নিয়ম হলো যে আগে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তটা ঠিক হলো কি হলো না এটা জানার জন্য তারা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যায়। তো গণভোটটা পাইলেন কই? আর গণভোটটা যেটা করছেন সেটাও তো লজিক্যাল না যে আপনি এতগুলি প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন করছেন, 4টার মধ্যে আপনার প্রশ্ন আছে 10-12টা, এতগুলি প্রশ্ন আপনার হ্যাঁ অথবা না দিয়ে করতেছেন, এটা কোনো গণভোটের ফরম্যাট হতে পারে? ভাইরে, এটা হলো গিয়া আলিরিয়া সাহেবের একটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে এক আজব জিনিস, আর সেটাকে ইউনূস সাহেব লালন পালন করছে। এই তো হয়েছে, দেশটাকে তো সারখার করে দিয়ে গেছে এই লোকগুলো। বিদেশ থেকে কিছু লোক আসছে, আসেন এই দেশে আসলে আগে হয়তো কি আমাদের এখানে লুটপাট, আওয়ামী লীগ আমরা দেখছি এখানে লুটপাট করে বিদেশ চলে যেত। আর তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখলাম লুটপাট করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে, আমদানি করে এখানে আমাদের অর্থনৈতিকভাবে লুটপাট করছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে, আমাদের নৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়ে আবার তার ওরাল দেয়, বিদেশ গেছে। তো কি হয়েছে রে ভাই এগুলি? এদের এই সমস্ত নাপতালে আমাদের সহ্য করতে হবে। কিন্তু অনেকে তো বলছিলেন অন্তর্বর্তী সরকার আরো 4 বছর 5 বছর থাকুক, অথবা থাকে নাই কেন? থাকার ইচ্ছা 16 মধ্যে 18 নেই আসিল, মাইনের ভয়ে পলাইছে। যার কটা দিন থাকলে পরে পাবলিক এমন ক্ষেপ্ত যাইতো কই? এই কারণে কি তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ দাবি করে 1 বছর এটা বুঝেন না? এটা তো আগেই তো ছিল ভাই, আগে তো একটা প্রজ্ঞাপন ছিল, জারি করাইছিল যে 4 জন লোক ক্ষমতা হস্তান্তরের পর তার কার্যকাল মানে শেষ হওয়ার পরে 4 জন লোক 3 মাস তারা এসএসএফ পাইত। সেই 4 জনকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আর এই আইনটা হয়েছিল 2006 সালে। 2006 সালে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি, এবং যেই দিন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে সেই দিন থেকে পরবর্তী 3 মাস বিরোধী দলীয় নেতা এই 4 জন লোককে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে 3 মাস। এটা নিয়ম ছিল আগে। তো সেই হিসেবে উনি বলতে পারতেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো টার্ম নাই, বলতে পারতেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পাবে 3 মাস। আগে তো 3 মাসই ছিল, উনি তা করে নাই, উনি ওনার নিজের নাম বসাইছে এখানে। আইনটা দিয়ে পড়ে দেখেন প্রজ্ঞাপনটা, প্রজ্ঞাপন লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে 1 বছর দিতে হবে। ভাই আপনি 1 বছর কি কারণে চান? যদি আপনার 1 বছর হয় তাহলে এই যে প্রধানমন্ত্রী আছে আমাদের, উনি যখন 5 বছর পরে যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে দিবে, তারপর উনি কিন্তু পাবে 3 মাস। জনগণ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী হবে 3 মাস, আর উনি হলেন গিয়া এক মানে কি বলবো লাটসা বাড়ছে, ওনাকে দিতে হবে 1 বছর। কি কারণে? মানে এটা কি আগে কখন হয়েছিল নিজেকে অতি গুরুত্বপূর্ণ ভিআইপি দাবি করা? খুঁজেন হয়েছে কিনা দেখেন, আমি তো ভাই জানি না।
আচ্ছা, আমরা 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 এটাও দেখেছি যে তিনি নিজস্ব যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে সুদ মওকুফ করেছেন, দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। আমি বলবো মানে তিনি কি এগুলো করতে মূলত বিএনপি তো দায়িত্বে আসছে, যে আমি আশা করব যে বিএনপি সারা দেশে একটা সুশাসন কায়েম করবে। সেটা কি পারবেন? সুশাসন কেন পাবে না? মানে সেটা আমরা করতে পারছি পারার জন্য, পারবে না কেন? মানে সেটা একটা আমি চাই চ্যালেঞ্জ। সুশাসন কায়েমের জন্য প্রত্যেকটা লোকের কার্যকাণ্ড কর্মকাণ্ডকে এবং 18 মাসে যে যা করছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে একটা বিচার মানে যৌক্তিক আলোচনার মধ্যে আনা এবং দেখা যে কে কোনো অনিয়ম করছে কিনা, করলে তার বিচার করা। তা না হলে আইনের শাসন খালি পাবলিকের উপরে চালাইলে হবে না, ওই ওনাদের উপর ভিআইপি ভিভিআইপি আছে না, তাদের উপরে চালাইতে হবে। তা না হলে দেশে কোনদিন মানুষের মধ্যে আস্থাটাই আসবে না। মানে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে বিএনপি এই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি ডিসি কে এক রাতে প্রত্যাহার করা হয়েছে, সেখানে একটি গাড়ি ধরার অপরাধে, মানে এমনটা সংবাদ মাধ্যম গণমাধ্যমে। হ্যাঁ, এটা আমি দেখেছি। সেক্ষেত্রে ভিভিআইপি অথবা হচ্ছে তাদের উপরে আইনের শাসন প্রয়োগ করাটা আসলে এটা আমি আশা করি যে এটা কে সে লোকটা ফোনে কণ্ঠ শুনলাম তো, আমি আপনাকে দেখে নেব, ওই দেখে নেওয়ার লোকটাকে তাকে একটু দেখতে চাই এবং আশা করি বিএনপিও দেখবে ওই দেখে নেওয়া লোকটাকে, মহামানবটাকে। যেখানে আমার তারেক রহমান কোনো রকম এক্সট্রাই নেয় না, সে নিজের অফিসিয়াল গাড়ি নেয় না, আর ওখানে একজন লোক দেখে নেয়, তার গাড়িতে কোনো কাগজপত্র থাকবে না, ফোনের অপর প্রান্ত থেকে তোমার নাম বলো, তুমি কোন ব্যাচে, এই মহামানবটাকে একটু এটা আমরা একটু দেখতে চাই। মানে এই যে এই দেখে নেওয়ার মানুষ এখন আসলে অভাব আছে কিনা একটু জানতে চাই, কারণ এখন তো বিএনপি সরকার আপনার ক্ষমতা নিয়েছেন, ক্ষমতায় এসেছেন, তো সেক্ষেত্রে দেখে নেওয়ার মানুষ আসলে বেড়ে গেল কিনা? বেড়ে গেল কিনা যাই না, একটা যে পয়দা হয়েছিল দেখলাম, এখন ওই পয়দা হওয়া যে যিনি ওই দেখে নেওয়া লোকটা, ওনাকে বললাম তো ওনাকে আমি একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। আমি এই গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো ওই দেখে নেওয়া লোকটাকে একটু দেখান আমাদেরকে, আমি দেখি, ওনাকে দেখি আমরা আমাদের জীবন ধন্য হোক। ফোনের অপর প্রান্ত থেকে বলে তোমাকে দেখে নেব, সে দেখে নিতে পারছে, সে দেখে নিতে পারছে, কিন্তু সেটাই আমি কাছ থেকে ওটাই একটু দেখতে চাই উনি কে, অথবা এখন যিনি ভারপ্রাপ্ত কমিশনার আছেন উনি কি কারণে এটা করলেন, কার ফোনে উনি এত কাতর হয়ে গেলেন, সেটাও একটু আমরা দেখতে চাই। জনাব মাসুদ কামাল, আরেকটা বিষয় আপনার কাছে একটু নজর আনতে চাই, আপনার কাছে যান না যে আমি আসবো, আমি আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে চাই যে পুলিশ হত্যার বিচারের কথা বললেও তো দেখে নেওয়ার একটা কথা বলা হচ্ছে। মানে শুনেন, যে কোনো হত্যাই হত্যা, যে কোনো হত্যাই হত্যা। এখন হত্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে আত্মরক্ষার জন্য কিছু একটা করে, আমাকে আপনি মারতে আসলেন, আমি আত্মরক্ষা করতে গেলাম, তখন হয়তো আপনি মারা পড়লেন, এরকম হতে পারে। কিন্তু আদৌ কথাটা ঠিক কিনা, আসলে কি আমার আত্মরক্ষা করার স্বার্থে আমার যারা আপনি মারা গেলেন কিনা, সেটা কি হলো, এটা আমি কীভাবে বুঝবো? আমি দাবি করলেই হবে? আমি দাবি করলে তো হবে না, সেটাকে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। কাজে সমস্ত হত্যারই বিচার হওয়া উচিত, সমস্ত হত্যার বিচার হওয়া, ডাকাতকে মানে ডাকাত হত্যার বিচার হওয়া উচিত। বিচার হওয়া মানে এইটা না তাকে ফাঁসি দিয়ে দেবেন, বিচার আপনি বলবেন। যদি ওই আন্দোলনের জন্য, গণ অভ্যুত্থানের জন্য, হাসিনার পতনের জন্য যদি কোনো পুলিশকে হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আদালত বলবে যে ওই হত্যাটা আমার এই জন্য প্রয়োজন ছিল, শেষ হয়ে গেল, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু বিচার হইতে হবে, কিন্তু আপনি বিচার করতে দিবেন না কেন? আমার কথা হলো এই জায়গাটা ভাই, একটা অন্তঃসত্ত্বা পুলিশকে মারছেন আপনি, ওই অন্তঃসত্ত্বা পুলিশ মহিলাকে না মারলে হাসিনার পতন হতো না। আমি এটা বিচার করতে চাই, যদি বিচার প্রমাণ হয় হ্যাঁ এই অন্তঃসত্ত্বাকে তার ভ্রূণ সহ তাকেও মারতে হবে, কারণ ভ্রূণটাও খারাপ ছিল, তাকে না মারলে পরে হাসিনার পতন হতো না, আন্দোলন সফল হতো না। যদি এটা প্রমাণ হয় ওকে ফাইন, আমরা এই বিচারে আমরা চাইবো না। ওর অন্য অন্য আত্মীয় স্বজনকে বলবো তোমার এই লোকটা মৃত্যু প্রয়োজন ছিল দেশের জন্য, ওকে ফাইন। কিন্তু আপনি বিচারই করতে দিবেন না, তা তো ভাই হয় না। মানে বিচার করতে না দেওয়ার কারণে কি দায় মুক্তি? শুনেন আমি বলি, একটা কথা বলি আপনাকে, শেষ করি এখানে। যদি আপনি সব আগেই ঠিক করেন বিচার করার দরকার নাই, যদি আপনি ঠিক করেন, তাহলে হাসিনার বিচার করতেছেন কেন? হাসিনার বিচার করেন কেন? এই সমস্ত কিছু তো শেখ হাসিনা ভাই ঘটাইছে, বলে দিতে পারেন শেখ হাসিনাকে দেখা মাত্র গুলি করে মারা হবে। যদি আপনি হাসিনার বিচার করেন যে তাহলে সব জানি এই ভদ্রমহিলাই সব করছে,
তারপরে তো তাকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাচ্ছি কেন? যে আমরা জানতে চাচ্ছি ঘটনাটা কীভাবে ঘটছে। যদি এইটা যদি হাসিনার জন্য সত্য হয়, তো পুলিশের জন্য হবে না কেন? আপনারা বুঝান। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নীলোফার চৌধুরী মনি, এবার একটু ফিরতে চাই আপনার কাছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদের এই যে বিষয়টি আটকে দেওয়ার, এটা আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি সেটা করছে। একটু জানতে চাই আসলে বিএনপির কি উদ্দেশ্য থাকতে পারে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এই কথাগুলো যখন সংস্কার চলে, মাসুদ কামাল সাহেব অনেকগুলো কথা বলেছেন। সেই কথার যদি ধারাবাহিকতায় বলি, যখন চলে সংস্কার, এই যাদের মাথা থেকে এত দামি দামি কাহিনীগুলো বের হয়েছে, তখনই কিন্তু বিএনপি বলেছে যে এটা দরকার নাই, এটা দিয়ে কিছুই হবে না। এই গণভোট হলেও যা, না হলেও তাই। যে গণভোটটাকে আপনার সংসদের জন্য অপেক্ষা করতে হবে, সংসদের হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে জন্য ফাইনালি অপেক্ষা করতে হবে, সেই রায়ের কি কোনো দরকার আছে? এটা সময় নষ্ট করেছে, এটা অর্থ নষ্ট করেছে, এটা রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি করেছে। এই সমস্যার সৃষ্টির কথা বিএনপি প্রথম থেকেই বলেছিল। আপনি খেয়াল করেন, প্রথমেই গণভোটের বিপক্ষে বিএনপি ছিল। তারপরে যখন বাধ্য করা হলো, বিএনপির কাছে সামনে একটা নির্বাচনটাকেই প্রথম এবং প্রধান গুরুত্ব দিয়েছিল, কারণ নির্বাচন ছাড়া এই দেশটা ডেস্ট্রয় যে হচ্ছিল, এটা এই সাংবাদিক মাসুদ কামালদের কথা থেকেই বের হয় যে কতটা খারাপের দিকে গিয়েছিল। 15.5 বছরে একটা ফ্যাসিস্ট যা করেছে, 15.5 মাসে যদি একজন ইন্ট্রিম তাই করে, তাহলে রেশিও অনুযায়ী পণ্ডিত মশাইয়ের কিন্তু অঙ্ক ফেল করে যায়। এখানে অঙ্কের তাহলে দরকার পড়ে না। আমরা কিন্তু এখন 11,000, 12,000, 16,000, 14,000 কোটি টাকার হিসাব গুনছি উপদেষ্টাদের নামের সাথে ইকুয়াল টু। তাহলে আপনার এই কাহিনীগুলো, তাদের এই জায়গাগুলো আমাদেরকে, এই ব্রেনগুলোকে, সমস্ত বাংলাদেশের রাজনৈতিক ব্রেনগুলোকে এইখানে রেখে তারা তাদের মতো যায় খুশি তাই করেছে। এইখানে তাদেরকে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে দিয়ে কোনোটাই আইনের মধ্যে পড়ে না। আপনার এর আগে 3টা রায় হয়েছে, গণরায় হয়েছে। 3টাই কিন্তু প্রশ্ন একটা ছিল, উত্তর একটা ছিল, এবং তার 2টাই কিন্তু আপনার শুদ্ধিকরণের জন্য হয়েছে। আর একটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে হয়েছে। জনগণ কিন্তু সাধারণভাবে বোঝার কথা, সাধারণভাবে বুঝেছে, ভালো লাগলে হ্যাঁ, না ভালো লাগলে না। আর এইবার কি করেছে 4টা, এবং তার আগে কি হয়েছে, যে জুলাই সনদ বলা হয়েছে, দেখেন কত জালিয়াতি এখানে। যারা জুলাই সনদ বানালো, যাদের ব্রোনচাইল্ড জুলাই সনদ, তারা কিন্তু সিগনেচার করলো না। বিএনপিকে দিয়ে একরকম জোর করে সিগনেচার করানো, বিএনপি সিগনেচার করলো, যে বিএনপি শুরু থেকেই না করছে, এটা শুরু থেকেই না করছে, এবং এই সংস্কারের জুলাই সনদের স্বাক্ষরের না করছে, সে বিএনপিকে দিয়ে করালো। কারণ বিএনপির সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যা খুশি তাই বলির পাঠা বানাইছে। তারপরে বিএনপি সিগনেচার করলো, কিন্তু যারা এটার ভ্রূণচাইল্ড জন্ম দিল, তারা কিন্তু আপনার সিগনেচার করলো না। তারা সিগনেচার এখন পর্যন্ত করে নাই, কয়েকদিন আগে করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। এটার পাশ হয়ে কি গণভোট হওয়ার পরে তারপরে তাদের টনক নড়েছে যে আমাদের একটা সই করা লাগবে, তো তারা করলো না, বিএনপিকে দিয়ে করালো। এবং বিএনপি যখন বলল যে আমি যেখানে সই করেছিলাম এই পেপার সেই পেপার না, সরকার যেটা ঘোষণা দিল, ডক্টর ইউনূসের মুখ দিয়ে ঘোষণা দিলেন উনি কত বড় ভালো মানুষ। আপনি দেখেন যে উনি একটা জালিয়াতি জিনিস, কেচ্ছা কাহিনী ঘোষণা দিলেন, যেটাই সিগনেচার করা হয়েছিল সেটাই দিলেন না, ওইটার কোনো সুরাহা করলেন না। কারণ কিভাবে করবে, কর্তা যাহা করে তাহাই কর্ম। ওই মুহূর্তের জন্য, ওই মুহূর্তটুকুর জন্য উনি কর্তা ছিলেন। উনি একবারও বুঝেন নাই, উনি বুঝতে চান নাই যে 3 মাস পরে, 2 মাস পরে নির্বাচনটা হলে কি হবে। উনি যে এত জবরদস্তিতা করছেন। বিএনপি যখন বললেন যে আমরা এটার মধ্যে সিগনেচার করতে পারি না, কারণ এটাই আমরা আগে সই করি নাই, এটা আরেকটা বানানো, আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায় গেল, তারা কিন্তু কোনো উত্তর দিলেন না। এবং সব নোট অফ ডিসেন্টকে আউট করে দিয়ে তারা তাদের মতো করে ওই যে 48টার মধ্যে 12-14টা কি দিয়ে তারা 4টা প্রশ্ন করলেন, যে 4টা প্রশ্ন কারোর
কারোরই কোনো ধর্ম বর্ণ কারোরই 4টা প্রশ্ন একযোগে মানা সম্ভব না। আপনার যদি 2টা ভালো লাগে, আপনার বাম হলে আমার 2টা খারাপ লাগবে, আপনার 2টা খারাপ লাগবে। আমার যদি 3টা ভালো লাগে, আমার 1টা খারাপ লাগবে। আমি যদি ডান হই বা আমি যদি মধ্যপন্থা হই, তাহলে এই যে এই জিনিসগুলো করলেন তারা জবরদস্তি করে